বন্ধুরা, আজকে আমরা যে লাইভ ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে সমাসের জন্য। তোমরা বুঝতেই পারছো যে এখন যে করোনা ভাইরাসের যে প্রভাবটা পুরো বাংলাদেশে পড়ে গিয়েছে, সারা বিশ্বেই পড়েছে। তো এই জন্য মোটামুটি আমরা বাসার মধ্যে এক প্রকার লকডাউন হয়ে আছি। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে তোমরা কিভাবে কত দ্রুত আমাদের কাছাকাছি আসতে পারবে বাসায় বসে থেকেও। তো তার জন্য আমরা কিন্তু টেকনিক স্কুল লাইভে এই গ্রুপটাতে প্রতিনিয়ত লাইভে যাচ্ছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে ক্লাসে আসছি। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা করব হচ্ছে সমাস, প্রথম পর্ব। সমাস যেহেতু অনেক বড় একটা ক্লাস, তো সেই কারণে আমরা সমাসের ক্লাসটাকে কিন্তু একটা ক্লাসের মধ্যে আনতে পারবো না। তো তার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সমাস যে ক্লাসটা, সেই ক্লাসটাকে দুই ভাগে ভাগ করে ফেলা। আজকে আমরা প্রথম পর্ব করব এবং পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পর্ব করব। তো তোমাদের যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা এই ক্লাসটা যারা যারা এখন শুরু করছো তাদেরকে সবাইকে অনুরোধ করব যে তোমরা এই ক্লাসটা সবাই শেয়ার করে দাও, যাতে করে তোমাদের বাসায় বসে থাকা অন্যান্য বন্ধুরা সবাই উপকৃত হতে পারে। তো এই বিষয়টা সবাই একটু শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দিলে আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারবো। এবং আজকের ক্লাসটা এসএসসি অথবা এইচএসসি বা যারা হচ্ছে জব প্রার্থী প্রত্যেকের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো সমাস সমাস নিয়ে প্রথম কথা হচ্ছে যে সমাসের মধ্যে আমরা কোন বিষয়টা প্রথমেই আলোচনা করব, সমাসের বেসিক বিষয় নিয়ে। আর তোমাদের মনের ভেতরে অনেকেই কোশ্চেন হতে পারে যে আচ্ছা সমাস কাকে বলে, এটা অনেকের প্রশ্ন হতে পারে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। আস্তে আস্তে তোমরা একটু ক্লাসে যোগদান করো, সবাই শেয়ার করো এবং সমাস কাকে বলে এবং সমাসের মৌলিক পাঁচটা বিষয় কি কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা খুব পরিচিত একটা উদাহরণ লেখার চেষ্টা করব, সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তাহলে এই সিংহ চিহ্নিত আসন এটাকে যদি আমি সংক্ষেপ করি, তাহলে সংক্ষেপ করলে কি হয় বন্ধুরা? দেখো তো, সংক্ষেপ করলে এটা হয় হচ্ছে সিংহাসন। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো তো, এই যে সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা সংক্ষেপ করে ফেললাম। এখানে পদ ছিল কটা দেখো তো, 1 2 3। এই তিনটা পদকে আমি এক পদে করলাম। তার মানে সমাস মানেটা হচ্ছে এই বড় বড় যে পদগুলো থাকে সেগুলোকে সংক্ষেপ করে ফেলা বা এক পদে করা। তাহলে আমরা এটাকে নাম দিতে পারি হচ্ছে সমাস মানে হচ্ছে এক পদীকরণ অথবা সংক্ষেপ করা। সংক্ষেপ করা বা মিলন, যাই বলি না কেন অনেকে এটাকে মিলন বলে। মিলন। তাহলে আমরা বুঝলাম যে সমাস মানে হচ্ছে এক পদীকরণ, সংক্ষেপ করা বা মিলন। এই দেখো তিনটা পদ রয়েছে, এই তিনটা পদকে হচ্ছে আমি একটা পদে পরিণত করেছি। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে সমাসকে আমরা বলতে পারি বা দুই বা ততোধিক পদকে, এখানে পদ আছে কয়টা? তিনটা আছে, তিনটা পদ, একটা দুইটা তিনটা, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় হচ্ছে সমাস। এক কথায় বললে সমাস মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। এটা হচ্ছে বেসিক নলেজ। এবার চলো আমরা সমাসের যে মৌলিক পাঁচটা অংশ, সেই পাঁচটা মৌলিক অংশ নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো চলো, এখন প্রথম যে মৌলিক যে পাঁচটা, তার মধ্যে প্রথমটা হচ্ছে এই যে এটা, এটাকে কি বলে জানো বন্ধুরা? এটাকে বলে হচ্ছে ব্যাস বাক্য। আবার এটাকে বলে কিন্তু সমাস বাক্য। আবার একইভাবে এটাকে বলে কিন্তু বিগ্রহ বাক্য। আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়ে আমাদের জানাশোনা হয়ে গেল। এটাকে এই যে বাক্য, এটা নিশ্চয় একটা বাক্য। এই বাক্যটাকে ব্যাস বলছে, সমাস বলছে বা বিগ্রহ বলছে, যেকোনো একটা কিছু বলা যায়। মোটামুটি আমরা এটাকে আপাতত ব্যাস বাক্য বলছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে সিংহাসন, এটার মধ্যে প্রথম অংশটা হচ্ছে সিংহ আর বাদ বাকি অংশটা হচ্ছে আসন।
তাহলে এই সিংহ, এই যে প্রথম অংশ, এই প্রথম অংশকে আমরা বলতে পারি হচ্ছে পূর্বপদ, আর এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে পরপদ। আচ্ছা, এটাকে পরপদ না বলে আরেকটা কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে উত্তরপদ। আচ্ছা, উত্তরপদ কেন বলে? উত্তরপদ বলে হচ্ছে উত্তর, উত্তর মানে কিন্তু পরে। উত্তরের তিনটা অর্থ আছে, একটা উত্তর মানে হচ্ছে জবাব, একটা উত্তর মানে হচ্ছে উত্তর দিক, আর একটা উত্তর হচ্ছে পরে। বলে না উত্তরসূরি, হ্যাঁ, উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, মানে একটু পর পর বৃদ্ধি পাচ্ছে, উত্তরসূরি মানে পরের অনুসারী। তো সেই দিক থেকে পরপদ ও উত্তরপদ হচ্ছে একই কথা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে পূর্বপদ আর পরপদ, এটা কি হলো? এটা হচ্ছে প্রথম অংশটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর পরের অংশটাকে বলা হচ্ছে পরপদ ও উত্তরপদ। আর এই যে এই অংশটা সিংহাসন, এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। তাহলে বন্ধুরা আমরা কি পেয়ে গেলাম? আমরা প্রথম অংশ পেয়ে গেলাম, এটাকে আমরা বলছি ব্যাস বাক্য, আর এই পুরো অংশটাকে বলছি, মানে যেটা সংক্ষেপ করে যে অংশটা পাচ্ছি সিংহাসন, এটাকে আমরা বলছি সমস্ত পদ। আর এই যে দেখো সমস্ত পদের যে প্রথম অংশটা, এটাকে বলছি পূর্বপদ, আর পরের অংশটাকে বলছি হচ্ছে পরপদ বা উত্তরপদ। এখন আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো, এই পূর্বপদ এবং পরপদ এই দুইটাকে একটা জিনিস বলে, এই দুইটাকে একটা জিনিস বলে, সেটা কি জানো? সেটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ, কথা কি বুঝতে পারলে? তাহলে এই পূর্বপদকেও সমস্যমান পদ বলছে, আবার একই ভাবে পরপদকেও কিন্তু সমস্যমান পদ বলছে। এখন তোমার প্রশ্ন হতে পারে, আচ্ছা সমস্যমান পদটা কেন বলছে? এই প্রশ্নটা হতে পারে না? এই প্রশ্নটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, সমস্যমান পদ তাকেই বলা হচ্ছে যে এই সমাস বাক্যের মধ্যে পাওয়া যায়। খেয়াল দেখো, সিংহ কথাটা এখানে পাচ্ছি আমরা, আবার দেখো আসন কথাটা আমরা এখানে পাচ্ছি, সিংহ কথাটা আমরা এখানে পাচ্ছি, আসন কথাটাও পাচ্ছি। তো সমস্ত পদের যে পদগুলো, সেই পদগুলো যেহেতু সমাসের মধ্যে পাওয়া যায়, সেইগুলোকে বলা হয় সমস্যমান পদ। আবার সমস্যমান পদের আগেরটাকে বলা হয় পূর্বপদ, তারপরটাকে বলা হয় পরপদ। বা এই কথাটাকে আবার একইভাবে বলা যায়, সমস্ত পদের প্রথমটাকে বলা হয় পূর্বপদ, তারপরটাকে বলা হয় পরপদ। তাহলে বন্ধুরা এখন মোটামুটি যে এই যে মৌলিক যে পাঁচটা বিষয়, এটা কিন্তু আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। এখন চলো কোন পাঁচটা? এক, ব্যাস বাক্য। দুই, সমস্ত পদ। তারপর হচ্ছে তিন, পূর্বপদ। চার, পরপদ। আর সর্বশেষ পাঁচ, এটা হচ্ছে সমস্যমান পদ। তাহলে আমরা যদি সমাসের পাঁচটা মৌলিক অংশ বুঝি, সেই পাঁচটা কি কি? সেই পাঁচটা হচ্ছে ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ অথবা সমস্যমান পদ। তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই মৌলিক অংশটা একদম ক্লিয়ার। এখন চলো আমরা সমাসের প্রকার ভেদে যাই। সমাসের প্রকার ভেদে কিন্তু অনেক রকম হয়, অর্থ অনুসারে হয়, আবার প্রকার অনুসারে হয়। তো অর্থ অনুসারে একটা আমরা কি করব, প্রকার যখন পড়তে থাকবো তখন অর্থ অনুসারে গুলো বলতে থাকবো। আশা করি তোমাদের কাছে আলাদা একটা প্যানিক মনে হবে না। হ্যাঁ, দেখা যায় কি অর্থ অনুসারে আলাদা করে বোঝালে, আবার নর্মালি প্রকারভেদ আলাদা করে বোঝালে দেখা যায় কি একটু কঠিন লাগে। তা আমরা প্রকারভেদ বোঝানোর মাঝখানে আমরা কি করব, তোমাদেরকে ওই অর্থ অনুসারে যে প্রকারভেদটা সেটা বুঝিয়ে দেবো। তো চলো আমরা প্রকারভেদে চলে যাই। তো প্রকারভেদে যাওয়ার আগে এই বোর্ডটাকে একটু পরিষ্কার করতে হবে। চলো আর বন্ধুরা যারা ক্লাসটা দেখছো, যারা ক্লাসটা তোমাদের যাদের ক্লাসটা ভালো লাগছে, সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের বন্ধুদের মাঝখানে এই ক্লাসটা শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, আমরা এখন করোনা ভাইরাসের এই প্রকোপের মধ্যে পড়ে গিয়েছি, এই জন্য আমাদের সবাইকে সেফ থাকতে হবে। সেফ থাকাটা খুব বেশি জরুরি। আমরা সবাই বাসার মধ্যে রয়েছি, কিন্তু বাসায় থেকে আমরা সময়টা কিভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়টা নিয়ে চেষ্টা করছি। তো টেকনিক স্কুল কিন্তু সেদিক থেকে কি বলবো, মানে কয়েক ধাপ এগিয়ে রয়েছে। আমরা কিন্তু শুধুমাত্র বাংলা না, আর অন্যান্য সকল বিষয়েই কিন্তু আমরা লাইভ ক্লাস নিচ্ছি। তো বন্ধুরা চলো আমরা প্রকারভেদে চলে যাই। তো প্রকারভেদের মধ্যে 6টা প্রকারভেদ আমরা জানি। 6টা প্রকারভেদ আমার প্রত্যেকের মুখস্থ আছে। সেটা কি? দ্বন্দ্ব, দীর্ঘ, কর্মধারায়, বহুব্রী, অব্যয়ভাব, আর একটা হচ্ছে
দ্বন্দ্ব, দিগু, কর্মধারায়, তারপর হচ্ছে কর্মধারায়, আর হচ্ছে মধ্য তৎপুরুষ, দিগু, অব্যয়, এগুলা এই 6টা, এগুলো আমাদের মোটামুটি সবার মুখস্থ আছে। কিন্তু কথা হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, এই সমাসটা হচ্ছে সবার আগে। আমরা এটা একটু আলোচনা করি, চলো। দ্বন্দ্ব বানানটা কিন্তু বেশ মুশকিলের। দ্বন্দ্ব দেখো, দেখতে কেমন দেখা যাচ্ছে, দ্বন্দ্ব। আচ্ছা, আমরা দ্বন্দ্ব মানে কি বুঝি? দ্বন্দ্ব মানে তো হচ্ছে ঝগড়া না? দ্বন্দ্ব মানে ঝগড়া না? আসলে দ্বন্দ্ব মানে ঝগড়া না। মনে রাখবা, শুধুমাত্র সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। হ্যাঁ, দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। এটা শুধুমাত্র সমাসের ক্ষেত্রে মনে রাখতে হবে। সমাসের ক্ষেত্রে কথা মনে রাখতে হবে। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে বন্ধুরা হচ্ছে মিলন। আচ্ছা, এখন চলো আমরা আস্তে আস্তে এই দ্বন্দ্বটা বোঝার চেষ্টা করি। দ্বন্দ্বটা কি আসলে, দ্বন্দ্ব সমাস আমরা কিভাবে বুঝবো? তো চলো আমরা এটা লিখে ফেলি। সেটা হচ্ছে মাতা ও পিতা। এটাকে আমরা ভাগ করলে এক পদে করলে কি পাচ্ছি? মাতা পিতা। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে মাতা ও পিতা, আর এখানে সমস্ত পদ হচ্ছে মাতা পিতা। তো প্রথম কথাটা হচ্ছে মনে রাখবা, যদি কখনো ব্যাস বাক্যের মাঝখানে, সমস্ত পদের মাঝখানে হাইফেন দেখতে পাও, হাইফেন, এই যে হাইফেনটা, আমি আবারও বলছি, যদি সমস্ত পদে হাইফেন দেখতে পাও তাহলে সেটা অবশ্যই অবশ্যই দ্বন্দ্ব সমাস। বুঝতে পারলে? তার মানে আমরা কি পাচ্ছি? হাইফেনটা, হাইফেন পেলেই একদম নির্দ্বিধায় এটা মনে রাখবা, মাঝখানে যদি কখনো আমরা হাইফেন পাই তাহলে সেটা অবশ্যই অবশ্যই দ্বন্দ্ব সমাস। ওকে, এখন এখানে কি দ্বন্দ্ব সমাস শেষ? না বন্ধুরা, এখানে দ্বন্দ্ব সমাস শেষ না। একটা কথা মনে রাখতে হবে যে এই হাইফেনের পরিবর্তে আমরা ব্যাস বাক্যের মধ্যে ও দিতে পারি, অথবা এবং দিতে পারি, অথবা আর দিতে পারি। কথা কি বুঝতে পারলে? যেমন আমি বললাম দেশে বিদেশে। এখন খেয়াল করে দেখো, এই যে দেশে বিদেশে, তাহলে এখন এই দেশে বিদেশে, এখানে মাঝখানে হাইফেন আছে, হাইফেন দেখে আমি বুঝে ফেললাম এটা কি? দ্বন্দ্ব সমাস। হাইফেন দেখে যেহেতু বুঝে ফেলেছি এটা দ্বন্দ্ব সমাস, তার মানে এইটার যে ব্যাস বাক্য হবে দেশে ও বিদেশে, দেশে এবং বিদেশে, বা দেশে অথবা বিদেশে, এরকম কিছু একটা হবে। মানে এই ও এবং আর এগুলো হচ্ছে ব্যাস বাক্যে পাবো। এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে ব্যাস বাক্য, আর এটা হচ্ছে সমস্ত পদ। তার মানে প্রথম কথা, এক নম্বর, খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রত্যেকেরই একটা কথা বলছি, যারা ক্লাস করছো তারা একটু খাতা কলম নিয়ে বসো, কারণ প্রচুর ইনফরমেশন দিব, এতগুলো তথ্য তুমি মাথায় রাখতে পারবা না। এই জন্য প্রধান কাজ হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসতে হবে। যারা স্টুডেন্ট তাদের সবাইকে বলছি, আর যারা আমার থেকে বড় রয়েছেন তাদেরকে বলছি যে আপনাদের আপনি করে বলছি, তো তারা প্রত্যেকে একটু খাতা নিয়ে বসে পড়েন। তো খাতা নিয়ে বসে পড়লে যেটা হবে যে আমাদের যে এত তথ্য দেওয়া হবে সেই তথ্যগুলো তুমি লিখতে পারবে। তো লিখে ফেললে হবে কি, পরবর্তীতে এই জিনিসটা তোমার নিজে পড়তে সহজ হবে। তাহলে তুমি যখন আবার পড়তে বলবো তখন কিন্তু তুমি এত তথ্য হারিয়ে ফেলবা, এত কথা তোমার মাথায় থাকবে না। তার জন্য বলছি সবাই একটু খাতা নিয়ে বসো। ওকে, এখন চলো আমরা এই জিনিসটা পড়তে থাকি। তাহলে আমরা কি দেখতে পেলাম যে মাতা ও পিতার মাঝখানে কি আছে? হাইফেন। হাইফেন থাকলে কি হয় বন্ধুরা? হাইফেন থাকলে বন্ধুরা অবশ্যই অবশ্যই দ্বন্দ্ব সমাস, একদম ক্লিয়ার কাট কথা। এখন দ্বন্দ্ব সমাস কি এখানেই শেষ? না বন্ধুরা, দ্বন্দ্ব সমাস আসলে এখানে শেষ না। এখানে আরেকটু কথাবার্তা বলতে হবে, যেটা বললে তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে, মনে রাখবে এই যে একটা কথা বলছি না, দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। কিসের ক্ষেত্রে মিলন? দ্বন্দ্ব ক্ষেত্রে কেন মিলন? মনে রাখবা, দ্বন্দ্ব সমাসে সবসময় এই যে উভয় পদ একই রকম হবে। উভয় পদ কি হবে? একই রকম হবে। মানে সমস্ত পদে উভয় পদ কি হবে? একই রকম হবে। মানে কথা হচ্ছে, দেখো, মাতা যদি বিশেষ্য হয় পিতা অবশ্যই বিশেষ্য হবে, একই রকম। দেশে যদি বিশেষ্য হয় এটা কি হবে? অবশ্যই বিশেষ্য হবে। যেমন আমি বললাম যে যা তা, যাটা সর্বনাম তাটাও সর্বনাম, দুটোই কি? দ্বন্দ্ব সমাস, মাঝখানে হাইফেন আছে। এরপর যদি আমি বলি যে ধরো চলা
ফেরা, চলাটা ক্রিয়া, ফেরাটাও কি ক্রিয়া, দুটো একই রকম। আচ্ছা, এরপর যদি বলি যে 4 5, তাহলে এখন দেখো মাঝখানে হ্যাভেন আছে, এটা দ্বন্দ্ব সমাস। ওকে, এখন চারটাও যা, এটাও তা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা। আমি বললাম ভালো মন্দ, তুমি খেয়াল করে দেখো এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, দুটোই কিন্তু একই রকম। তার মানে মনে রাখতে হবে এই যে দ্বন্দ্ব সমাজে যে দুটো পদ পাওয়া যাবে, এই দুটো পদ একই রকম হবে, এটা মাথায় রাখতে হবে, সবসময় একই রকম হবে। আর যেহেতু একই রকম হয় সেই জন্য আমরা এটাকে বলেছি হচ্ছে মিলন। আশা করি তুমি বুঝতে পেরেছ। তার মানে আমরা দ্বন্দ্ব সমাজে কি বুঝতে পারছি, যে হাইফেন থাকবে, উভয় পদ একই রকম হবে, এবং থার্ড পয়েন্ট সেটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সবসময় মাথায় রাখতে হবে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে যেমন আমি যদি বলি দেশে বিদেশে, এখানে কিন্তু দেশে এবং বিদেশে দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে। আবার 4 এবং 5 দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে। চলাফেরা, যা তা, ভালো মন্দ, মাতা পিতা, তুমি যেটাই বলো না কেন সবগুলোরই কিন্তু অর্থের প্রাধান্য পাচ্ছে। দ্বন্দ্ব সমাস কি? উভয় পদেই অর্থ প্রাধান্য পাবে, আর উভয় পদই একই রকম থাকবে। কিসের দিক থেকে? পদের দিক থেকে। বিশেষণ হলে বিশেষণ, অব্যয় হলে অব্যয়, ক্রিয়া হলে ক্রিয়া, বিশেষ্য হলে বিশেষ্য, উভয় দিক থেকে কি হবে? একই রকম হবে। আচ্ছা, এই কয়েকটা বিষয়। আর সবচেয়ে সহজ বিষয় যেটা হচ্ছে যে হাইফেন। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে যে তোমাদের কিন্তু পরীক্ষায় কিভাবে আসবে এই জিনিসটা একটু বোঝায় বলি। পরীক্ষায় যেভাবে আসবে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে আসবে যে সবসময় মনে রাখবা, ধরো 6 9 বা 9 6, এই যে দেখো এই জিনিসটা, এটা যখন পরীক্ষা আসবে তখন তোমার কিন্তু মাঝখানে হাইফেন থাকবে। হাইফেন দেখে তুমি বুঝতে পারবা এটা কি, এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। এখন তুমি দ্বন্দ্ব সমাস বুঝতে পারছো, এটা তোমার পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে যে এই যে হাইফাই মানে 9 6, এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস, এটা পরীক্ষা আসবে। তখন তুমি কি লিখবা? সংখ্যাবাচক অর্থে। অথবা তোমার যদি আসে যে হাত পা, এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস, হাত পা তুমি কি লিখবা? অঙ্গবাচক। যদি তোমার আসে যে কাপড় চোপড়, এটা কি অর্থে, তাহলে এটা তুমি প্রায় সমার্থকবোধক শব্দে। যদি বলো দেখা শোনা, এটা কি অর্থে, অবশ্যই তুমি এটা লিখবা হচ্ছে প্রায় কি অর্থে, এটা হচ্ছে ক্রিয়াযোগে। তারপর তুমি যদি বলো ভালো মন্দ, এটা কি অর্থে? বিশেষণ অর্থে। তার মানে তুমি কি দেখে কিন্তু বুঝতে পারছো। যদি বলো অহিনুকুল বা দা কুমড়া, এটা কি অর্থে? বিপরীত অর্থে। তারপর মা বাপ, এগুলো কি অর্থে? মিলন অর্থে। এগুলো পরীক্ষায় আসে। তো এগুলো যদি একবার তুমি বই থেকে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার কাছে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসো এই বিষয়টা আমরা বোঝার জন্য আরেকটা ধাপ চলে যাব। সেই ধাপে যাওয়ার আগে তোমাদের বলবো সেটা হচ্ছে যে আমরা এখন পড়বো হচ্ছে দ্বন্দ্বই পড়বো, তবে অলুক দ্বন্দ্ব পড়বো আমরা হচ্ছে এখন অলুক দ্বন্দ্ব। চলো অলুক দ্বন্দ্ব কি আমরা একটু বোঝার চেষ্টা করি। অলুক দ্বন্দ্ব, অলুক। আচ্ছা, প্রথমত অলুক দ্বন্দ্ব বোঝার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো অলুক দ্বন্দ্ব যখন বুঝতে যাচ্ছি তখন আমি তো আগে বুঝে ফেলেছি দেশ বিদেশ, এটা কি? দ্বন্দ্ব সমাস। হাত পা, দ্বন্দ্ব সমাস। এখন এটার সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু বিভক্তি যোগ করতে হবে। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি যদি এখানে দেশে আর বিদেশে লাগাই দিই, তাহলে এখানে হাতে আর পায়ে দিয়ে দিই, কি বিভক্তি যোগ করে দিলাম না? মনে রাখবা, যদি এই দেশে বিদেশে হাতে পায়ে এখানে যদি এরকম বিভক্তি যোগ করে দাও, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে যদি বিভক্তি যোগ করে দাও, তাহলে সেটা অবশ্যই অবশ্যই অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। মানে অলুক হওয়ার জন্য একটা কথা মাথায় রাখবা, সমাসে কিন্তু আমরা আরো অলুক পাবো। অলুক হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার সাথে বিভক্তি যোগ হওয়া। আমার কথা কি বুঝতে পারলে? তাহলে আমরা দেখতে পেলাম যে সাধারণ দ্বন্দ্বের সাথে যখন বিভক্তি যোগ হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে? অলুক হয়ে যাচ্ছে। তাহলে অলুক হওয়ার
আসল কাজ হচ্ছে তার সাথে বিভক্তি হওয়া। একদম মাথায় লিখে রাখো, যারা খাতা নিয়ে বসেছো একটু লিখে ফেলো তো, যে অলুক দ্বন্দ্ব হওয়ার মূল কারণ হচ্ছে যে তার সাথে আগে সমস্ত পদে বিভক্তি থাকতে হবে। এটা হচ্ছে মাস্ট, জরুরি। এটা ছাড়া অলুক হতেই পারবে না। অলুক হওয়ার জন্য প্রধান কাজ হচ্ছে বিভক্তি যোগ হওয়া। এই যে বিভক্তি যোগ হওয়া, বুঝতে পারলে? এটা হচ্ছে মেইন কাজ। তাহলে আমরা সাধারণ দ্বন্দ্ব বুঝলাম, অলুক দ্বন্দ্ব বুঝলাম। এখন আমরা বুঝবো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, বহুপদী দ্বন্দ্বটা কি একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ধরো তুমি কখনো ডাক্তারখানায় গিয়েছো, ধরো তোমার নাক কান গলার সমস্যা হয়েছে, তো নাক কান গলার সমস্যা হওয়ার কারণে তুমি ডাক্তারের কাছে গেছো। যাওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যে তুমি ওই ডাক্তারের নেম প্লেটে দেখতে পাচ্ছ যে নাক কান গলা, নাক কান গলা রোগী বিশেষজ্ঞ। তাহলে এই নাক কান গলা আমরা কিভাবে লিখি চলো তো? নাক কান গলা আমরা লিখি হচ্ছে এইভাবে, নাক কান গলা, নাক কান গলা। দেখো সব ঠিকঠাক আছে, শুধুমাত্র বদলে গেল আর এতক্ষণ ছিল দুইটা পদ আর এখন হয়ে গেল তিনটা পদ। তুমি খেয়াল করে দেখো, এইটা পদটা বেড়ে গেল না? মাঝখানে কিন্তু হাইফেন ঠিকই আছে, দেখো মাঝখানে কিন্তু সেই হাইফেনটা ঠিকই আছে। মাঝখানে হাইফেন থাকা সত্ত্বেও জাস্ট একটাই মাত্র পরিবর্তন হয়েছে, পদ বেড়ে গিয়েছে। পদ বাড়ছে না। যখন মনে রাখবা দুইয়ের অধিক বেশি পদ হবে তখন সেটাকে বলা হবে বহুপদী। পদ বেড়ে গেলে কি বলা হয় বন্ধুরা? বহুপদী বলা হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তার মানে এরকম নাক কান গলা, তাহলে আমি যদি বলি সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, এটাও কি? এটাও কিন্তু হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। কেন? সাহেব বিবি, যদি শুধু সাহেব বিবি থাকতো তাহলে হচ্ছে নর্মালি হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, কিন্তু সাহেব বিবি গোলাম হয়ে গেছে এই জন্য এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এই হচ্ছে মোটামুটি দ্বন্দ্ব নিয়ে আলোচনা। তো যে কয়েকটা কথা বলেছি আশা করি তুমি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নিয়েছো। যখন যে কথাটা বলবো সেই কথা বলার সময় চট করে আগে একটু নোট করে নিতে হবে, না হলে এত কথা এত ইনফরমেশন মাথায় থাকবে না। আর আবারও বলি, যারা ক্লাসটা করছো, যাদের ক্লাসটা ভালো লাগছে তারা ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা যত বেশি শেয়ার করবে তত বেশি তোমাদের কিন্তু উপকার হবে তোমাদেরই। আশা করি তোমরা সবাই ক্লাসটা শেয়ার করছো। চলো আমরা এখন এই দ্বন্দ্ব থেকে চলে যাব হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগুকে বলা হয়ে থাকে দ্বন্দ্বের মধ্যে সবচেয়ে সহজ। সহজ হলেও সামান্য একটু প্যাচ তো রয়েছে, তো এই প্যাচ আমরা এখন খুলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, দ্বিগু বলতে আমাদের মাথায় সবার আগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে সংখ্যা। সবার আগে জিনিসটা সেটা হচ্ছে সংখ্যা আসে। এখন অনেকেই বলে থাকে সংখ্যা হলেই সেটা কি হবে? দ্বিগু হবে। এই কথাটা ভুল, মাথায় রাখবা। সংখ্যা হলেই সেটা দ্বিগু হয় না। আমি আবারও বলছি, শুধুমাত্র সংখ্যা হলেই দ্বিগু হয় না। তো কি হলে দ্বিগু হয় চলো, সেটা হচ্ছে যে আমি দুটো উদাহরণ লিখবো। একটা হচ্ছে শত অব্দের সমাহার, তাহলে কি হবে? এটা শতাব্দী। আর যদি বলি উদাহরণটা যদি এরকম দেই, সেটা হচ্ছে যে আমি তোমাদের উদাহরণটা যদি এরকম দেই যে চার চালা ঘর যা, অথবা চার চালের ঘর যা হচ্ছে। আচ্ছা এখন এই যে খেয়াল করো, এখানে কিন্তু একটা জিনিস বোঝার রয়েছে। সেই জিনিসটা হচ্ছে শতাব্দী আর চৌচালা। শত সংখ্যা আছে, চার সংখ্যা আছে। সংখ্যা থাকলেই কি এটাকে আমরা এখন দ্বিগু বলবো? না বন্ধুরা, সংখ্যা থাকলে আমরা দ্বিগু বলবো না। মাথায় রাখতে হবে সংখ্যার সাথে সমাহার আছে কিনা, বা আরেকটা বলা যায় সেটা হচ্ছে সমষ্টি। মনে রাখতে হবে সমাহার অথবা যদি সমষ্টি থাকে তাহলে কিন্তু সেটা কি হয় বন্ধুরা? সমষ্টি বা সমাহার থাকলে সেটা কি হয় বন্ধুরা? সেটা হচ্ছে দ্বিগু হবে। কিন্তু যদি জার থাকে, জার মনে রাখতে হবে, জার থাকলে এটা হয় হচ্ছে
সংখ্যাবাচক বহুব্রী। কথাই বুঝতে পারলে? তার মানে সংখ্যা থাকবে, 4 থাকবে, মানে সংখ্যা থাকতেছে, কিন্তু সাথে যদি সমষ্টি সমাহার থাকে তাহলে দ্বিগু হবে। আর যদি সংখ্যার সাথে তুমি যদি যার দেখতে পাও তাহলে সংখ্যাবাচক বহুব্রী হবে। আরেকটা কথা মনে রাখবা, যার শব্দটা কিন্তু বহুব্রীর জন্য একদম খাস। যার শব্দটা কি বহুব্রীর জন্য খাস। মাথায় রাখতে হবে যে সংখ্যার সাথে সমষ্টি বা সমাহার পেলে, সমষ্টি সমাহার পেলে দ্বিগু হবে। সংখ্যার সাথে যার পায়, অথবা মোট কথা সংখ্যার সাথে যদি আমি সমষ্টি সমাহার না পাই, সংখ্যাবাচক বহুব্রী। আর সংখ্যার সাথে যদি আমি সমষ্টি সমাহার পাই দ্বিগু। তার মানে দ্বিগু হওয়ার জন্য সংখ্যার সাথে সমষ্টি সমাহার লাগবে। আর যদি সংখ্যার সাথে সমষ্টি সমাহার না পাই, সেক্ষেত্রে কিন্তু আমি সেটাকে কখনোই দ্বিগু বলতে পারবো না, সেটাকে বলতে হবে সংখ্যাবাচক বহুব্রী। এই কথাটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে দ্বিগুর মূল আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে দ্বিগুর আলোচনা। তো চলো বন্ধুরা, আমরা এখন জিনিসটা আলোচনা করব, সেই আলোচনা হচ্ছে আমরা এখন কর্মধারাতে চলে যাব। আশা করি তোমরা এই কথাগুলো লিখে রাখছো বারবার। একটা কথা মাথায় রাখবা, যারা এই কথাটা ধরতে পারোনি তাদের জন্য আবার বলছি, যদি সংখ্যার সাথে সমষ্টি সমাহার থাকে, সংখ্যার সাথে সমষ্টি সমাহার থাকে, তাহলে কি হবে বন্ধুরা? তাহলে দ্বিগু হবে। আর সংখ্যার সাথে সমষ্টি সমাহার না থাকলে তাহলে বন্ধুরা সেটা কি হবে? সেটা সংখ্যাবাচক বহুব্রী হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে মোটামুটি ভালোই সবাই ক্লাস করছো, ক্লাসে অনেকেই কমেন্ট করছো। আশা করি তোমাদের এই ক্লাসটা আরো যদি অনেক বন্ধুদের কাছে শেয়ার করতে চাও, তোমরা এখনই শেয়ার করে দাও, কারণ আমরা এখন আস্তে আস্তে একদম সমস্যার মধ্যে চলে গিয়েছি। তো সমাজটা খুব ভালো করে বোঝার জন্য কিন্তু আমাদের এই প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে এবং খাতা নিয়ে বসতে হবে, যেটা বারবার বলছি, খাতা নিয়ে একটু বসতে হবে। ওকে, তো বন্ধুরা আমরা এখন জিনিসটা বুঝবো, সেটা হচ্ছে কর্মধারা। কর্মধারা, কর্মধারা বোঝাটা অনেক বেশি কষ্টের। কর্মধারায় এমন একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে সবসময় পরীক্ষায় আসে। আর কর্মধারায় যখন পরীক্ষায় আসে তখন কিন্তু আমরা খুব সহজে ভুল করি। চলো, আমরা কর্মধারার যে 3টা পার্ট সবসময় পরীক্ষা আসে, সেটা হচ্ছে উপমান, উপমিত, রূপক। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সমাজ থেকে প্রশ্ন করবে, আর এই 3টা থেকে প্রশ্ন করবে এটা হতেই পারে না। অবশ্যই অবশ্যই মনে রাখবা, সমাজ থেকে প্রশ্ন হবে আর এখান থেকে প্রশ্ন হবে না, এটা হতেই পারে না, এখান থেকে অবশ্যই হবে। তো চলো বন্ধুরা আমরা একটু এই জায়গাটা ক্লিয়ার করি একটা করে। যেমন আমি এই 3টা থেকেই তোমাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তো যখন উদাহরণ দিব তখন সবাই একটু দয়া করে মনোযোগ দিয়ে আমার উদাহরণগুলো খেয়াল করবে। তোমাদের প্রথমেই যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে তুষার শুভ্র। চন্দ্রমুখ, তারপর হচ্ছে প্রধানল, আচ্ছা ওকে, এই 3টা একটু খেয়াল করো। তুষার শুভ্র, আর যদি আরেকটা দেই সেটা হচ্ছে যে ধরো কাজল কালো, আরেকটা দিয়ে রাখি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। কাজল কালো, সিংহ পুরুষ। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রধানল পাশাপাশি বিষাদ সিন্ধু। ওকে, এই 3টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা সবসময় আসে, সবাই একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে, আর বারবার বলছি ক্লাসগুলো শেয়ার করো, এবং শেয়ার করলে দেখা যাবে তোমার অন্যান্য যারা ফ্রেন্ড যারা রয়েছে তারা বাসায় যেহেতু বসে আছে, তো তারাও কিন্তু এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। তো এই জন্য সবাই ক্লাসে শেয়ার করতে হবে অনেক বেশি বেশি করে। ওকে, তো চলো আমরা কর্মধারার এখন উপমানটা বুঝবো। খুব লজিক্যাল জিনিস, আমি আবারও বলছি, যারা ক্লাস করতে এসে এখনো পর্যন্ত খাতা কলম নিয়ে বসনি, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, দয়া করে একটু খাতা কলম দিয়ে বসবেন। বারবার বলি, আমি যখন নর্মালি ক্লাস করাই তখন স্টুডেন্টদের বারবার বলি যে খাতা নিয়ে বসতে, একটু সবাই একটু খেয়াল রাখবে জিনিসটা। চলো লজিক দিয়ে একদম প্রত্যেকটা বিষয় যুক্তি দিয়ে বুঝবো। তুষার শুভ্র, আচ্ছা বন্ধুরা
তুষার, তুষার তো শুভ্র হয় না? সবাই তুষার কি শুভ্র হয় না? তুষার শুভ্র মানে কি? সাদা। তুষার কিন্তু সাদা হচ্ছে, এটা কি বাস্তব না? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বাস্তব। তাহলে আমি এটার নিচে একটা কথা লিখে দিই, বা এটার উপরেই লিখি, এটা হচ্ছে বাস্তব। আচ্ছা ঠিক আছে। আবার দেখো কাজল কালো, কাজল চোখে যে কাজল দেয়, কাজলটা নিশ্চয়ই কালো হয়, কি ঠিকটা বন্ধুরা? এটা নিশ্চয়ই কি বাস্তব। আচ্ছা তাহলে এটা বাস্তব হচ্ছে, এইটাও বাস্তব হচ্ছে। এবার চলো উপমিত। উপমিতের ক্ষেত্রে যদি যায়, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো চন্দ্রমুখ, খেয়াল করে দেখো তো চন্দ্রমুখ, চাঁদ মুখ, এটা কি কখনো হয়? দেখো ওই যে বিয়ে বাড়িতে যখন মেয়েকে দেখতে যখন যাওয়া হয়, তখন মাঝে মাঝে বলা হয় না, জিজ্ঞেস করে এই মেয়ে দেখতে কেমন? হ্যাঁ চাঁদের মতো, এরকম বলা হয় না? তো এই চাঁদের মতো বলা হচ্ছে, আচ্ছা মেয়ের মুখ কি সত্যি সত্যি চাঁদের মতো? আমার মনে হয় না, সত্যি সত্যি চাঁদের মতো না, বলা চাঁদের মানে মতো, চাঁদ তো আর না, মুখ আর চাঁদ তো এক না। এখন এই কথাটা কিন্তু বাস্তব না, মানে এই যে উদাহরণটা, এই উদাহরণটা কিন্তু বাস্তব কোন উদাহরণ না। চন্দ্রমুখ এটা কোনো বাস্তব উদাহরণ না। এখন খেয়াল করে দেখো, এই যে চন্দ্রমুখ, এই যে এটা অবাস্তব উদাহরণ। আবার সিংহ পুরুষ, আচ্ছা খেয়াল করে দেখো তো সিংহ পুরুষ, এটা কি বাস্তব? এই আমি তো পুরুষ, তার মানে কি আমি কি সিংহ? সিংহ আর পুরুষ কি কখনো এক জিনিস হতে পারে? নিশ্চয়ই না। সিংহ পুরুষ কখনো এক জিনিস হতে পারে না, এটা অবাস্তব। তার মানে আমি এখানে অবাস্তব লিখে রাখছি, তোমরা একটু লিখে ফেলো অবাস্তব। আচ্ছা এই যে অবাস্তব। এরপর ক্রোধানল, ক্রোধ মানে হচ্ছে আগুন, আর অনল মানে কি? অনল সরি, ক্রোধ মানে হচ্ছে রাগ, আর অনল মানে হচ্ছে আগুন। রাগ কি কখনো আগুন হয় বাস্তবে? মনে করো আমি এখন রেগে গেছি, হ্যাঁ, তা আমি এখন রেগে যাওয়ার কারণে আমার কান দিয়ে কি সত্যি সত্যি এখন আগুন বের হয়? নিশ্চয়ই না, আমার কান আগুন বের হবে না। বিষাদ সিন্ধু, বিষাদ, বিষাদ মানে দুঃখ, আমার দুঃখ কি সিন্ধু সাগর হয়ে যাচ্ছে? নিশ্চয়ই না, বাস্তবে হচ্ছে না, এটা কখনো বাস্তবে হয় না। নর্মালি আমি এই ধরনের উপমা খুব ব্যবহার করি, কিন্তু এটা বাস্তবে কিন্তু হয় না। তার মানে রাগ কখনো আগুন হচ্ছে না, দুঃখ কখনো সাগরও হচ্ছে না, এটাও কিন্তু অবাস্তব। আচ্ছা ঠিক আছে, এখন চলো এই বিষয়টাকে আমরা এখন আইডেন্টিফাই করলাম। যদি কখনো বাস্তব তুলনা হয়, বাস্তব যদি কখনো তুলনা হয়, সেটা হচ্ছে উপমান হয়ে যাচ্ছে। বাকি দুটো তো অবাস্তব। তাহলে এটার মধ্যে আমি কিভাবে বুঝবো যে কোনটা উপমা, কোনটা উপমিত আর কোনটা রূপক? কি তাই না বন্ধুরা? বিষয়টা খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে দেখো অবাস্তব আর অবাস্তব, এই দুটার মধ্যে একটু খেয়াল রাখতে হবে, চন্দ্র আর মুখ। আচ্ছা বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো তো, চন্দ্র কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। মুখ, এই যে আমার মুখ দেখা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে। তাহলে চাঁদ আর মুখ নিশ্চয়ই দেখা যায়। সিংহ আর পুরুষ, সিংহ তো নিশ্চয়ই দেখা যায়। তারপর হচ্ছে পুরুষ, এটা নিশ্চয়ই দেখা যায়। আচ্ছা তাহলে সিংহ আর পুরুষ এটাও দেখা যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি দৃশ্যমান, দুইটি দৃশ্যমান। এবার চলে আসো এখানে, এখানে যদি দুইটি দৃশ্যমান মানে কি দুটি দেখা যায়, এখানে এই দুইটাই, চাঁদ দেখা যায়, মুখ দেখা যায়, সিংহ দেখা যায়, পুরুষ দেখা যায়, দেখা যায়। আচ্ছা এবার চলে আসো প্রধানল। প্রধানল যদি হিসাব করি তাহলে পরে এখানে অনল, যেটা আগুন, আগুন তো দেখা যাচ্ছে। ক্রোধ কি দেখা যায়? এখন তুমি তো বলো ভাইয়া ক্রোধ অবশ্যই দেখা যায়, এই দেখেন আমি রেগে আছি, ক্রোধ তো দেখা যাচ্ছে। আরে বাবা ক্রোধ ভিজিবল করা যায়, ওটা তো ক্রোধ অনুভূতি, কিন্তু দেখার কথা বলছি আমি, মানে দেখার বিষয়টা। তুমি খেয়াল করে দেখো, যেমন সবকিছু আমাকে দেখা যাচ্ছে, এই মার্কারটাকে দেখা যাচ্ছে, বোর্ডটাকে দেখা যাচ্ছে, তুমি রাগকে দেখাতে পারবা? তুমি কি কোনো বলবা এই দেখেন ভাইয়া এটা কিন্তু আমার রাগ, এই দেখেন ভাইয়া এটা কিন্তু আমার দুঃখ, এরকম তো কখনো হবে? নিশ্চয়ই না। এভাবে ভিজিবল হয় না, এটা কখনো দেখা যায় না, ভিজুয়ালি কখনো আসে না। এই জন্য এই ক্রোধ বলো অথবা বিষাদ বলো, মানে দুঃখ বলো, এই দুঃখ তুমি কখনো দেখাতে পারবে না। দুঃখ একটা ফিলিংস এর বিষয়, একটা অনুভূতির বিষয়, এটা অনুভূতিতে আসে, এটা তুমি কখনো দেখে প্রকাশ করতে পারবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্রোধ আর বিষাদ, এটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ওদিক থেকে অনল আবার সিন্ধু, মানে আগুন আর হচ্ছে সাগর, এটা কিন্তু দেখা যায়। মানে এই যে আগুন দেখা যাচ্ছে, আবার সিন্ধুটাও দেখা যাচ্ছে, মানে সাগর দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি দৃশ্যমান, একটি দৃশ্যমান। তার মানে বোঝা গেল কি বন্ধুরা? খেয়াল করে দেখো,
যেগুলো তুলনা হয় বেসিক্যালি কি হয় বন্ধুরা, তুলনা। যেগুলো তুলনা হচ্ছে, তুলনার মধ্যে উপমান যেগুলো সেগুলো সবসময় বাস্তব তুলনা হবে। তুষার শুভ্র, এটা খুব বাস্তব। কাজল কালো, আসলে সত্যি সত্যি কাজল কালো হয়। আচ্ছা, চন্দ্রমুখ, এক্ষেত্রে কিন্তু চন্দ্রমুখ অবাস্তব তুলনা, সিংহ পুরুষ অবাস্তব তুলনা, কিন্তু দুইটা দৃশ্যমান। আবার রূপকের ক্ষেত্রে দেখো, রূপক মানে কি, কল্পনা, তার মানে এখানে অবশ্যই একটা অদৃশ্য থাকবে। এই জন্য এখানে ক্রোধ দেখা যায় না, অনল হচ্ছে দেখা যায়, বিষাদ দুঃখ কখনো দেখা যায় না, বাট সিন্ধু সাগর দেখা যায়, কিন্তু এটা আবার অবাস্তব। তার মানে এখানে একটি দৃশ্যমান, তাহলে পার্থক্য কিন্তু হয়ে গেল। তা আমরা মোটামুটি সংজ্ঞাটা এরকম দিতে পারি, এটা বানানো একটা সংজ্ঞা, বই কর্তৃক কোনো সংজ্ঞা না, কোনো বইয়ের কথা এগুলো লেখা নেই, বোঝার জন্য, মানে নির্ণয় করার জন্য। সেটা হচ্ছে যে যদি তুমি কখনো এরকম দেখো যে এরকম বাস্তব তুলনা পেলে উপমান, আর অবাস্তব তুলনায় যদি দুইটাই দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে উপমিত, আর অবাস্তব তুলনায় যদি একটি দেখা যায় সেক্ষেত্রে সেটা হচ্ছে রূপক। তো বন্ধুরা, আশা করি তোমরা এই উপমান, উপমিত, রূপক এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এটা তো গেল কর্মধারার 3টা পার্ট, কিন্তু কর্মধারার তো আরো পার্ট রয়েছে, সেটা কি, চলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন কর্মধারায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মধ্য পদলোপী। খেয়াল করে দেখো, এই যে বলা হচ্ছে মধ্য পদলোপী, এটার মধ্যেই কিন্তু এটার কেন এটার মধ্য পদলোপী বলা হচ্ছে এটা পাওয়া যায়, মধ্য পদলোপী। তাহলে এখন দেখো, সাহিত্য বিষয়ক সভা, কি হচ্ছে বন্ধুরা, সাহিত্য সভা হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটা কি হচ্ছে, সিংহাসন। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, মধ্য পদ লোপী, লোপী শব্দটার মানে কি, বাদ চলে যাবে। লোপী মানে কি, বাদ চলে যাবে। সাহিত্য বিষয়ক সভা, মাঝখানেরটা বাদ, সিংহ চিহ্নিত আসন, মাঝখানেরটা বাদ, তাহলে কি হচ্ছে, সাহিত্য সভা, সাহিত্য সভা, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত বাদ, সিংহাসন। তারপর যদি বলি স্মৃতি, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, রক্ষার্থে মাঝখানে বাদ গেছে, এইগুলো যেরকম হবে তখন এটাকে আমরা কি বলবো বন্ধুরা, এগুলাকে আমরা বলবো হচ্ছে মধ্য পদলোপী। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মধ্য পদলোপী কাকে বলা হচ্ছে। এবার চলো, আরো কিছু কর্মধারা রয়েছে, যে কর্মধারাগুলোকে আমরা বলি হচ্ছে সাধারণ কর্মধারায়। সাধারণ সাধারণ কর্মধারাটা একটা উদাহরণ দেওয়া লাগবে, সেটা হচ্ছে যে যেমন আমি বললাম নীল যে পদ্ম, যিনি জজ, যিনি জজ, তিনি সাহেব। আবার যদি বলি মহান যে নবী, কাঁচা অথচ মিঠা। আচ্ছা, খেয়াল করে দেখবে মাঝখানে কি আছে, যে, এখানে কি আছে, যিনি, এখানে কি আছে, যে, এখানে কি আছে, অথচ। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাস বাক্যে যখন যে, যিনি অথবা অথচ থাকবে, অথচ, এইগুলা যখন থাকবে, আমি আবার বলছি যে, যিনি, অথচ, এইগুলা যখন থাকবে তখন সেটাকে বলা হবে সাধারণ কর্মধারা। তখন এটাকে কি বলা হবে বন্ধুরা,
সাধারণ কর্মধারয়। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যখন ব্যাস বাক্যের মাঝখানে যে পাবো, যিনি পাবো, যে পাবো, অথচ পাবো, তখন সেটাকে আমরা বলবো কি? সাধারণ কর্মধারয়। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই কর্মধারয় কাকে বলছে। তার মানে বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে যে প্রথমত দ্বন্দ্ব কাকে বলা হচ্ছে, দ্বিগু কাকে বলা হচ্ছে, আর হচ্ছে কর্মধারা কাকে বলছে, পাশাপাশি সমাসের যে বেসিক বিষয় বা সমাস কাকে বলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো বন্ধুরা, আমরা খুব শীঘ্রই সমাসের যে দ্বিতীয় পর্ব, যদি প্রয়োজন হয় তৃতীয় পর্বের যে ক্লাসগুলো, সেগুলো খুব শীঘ্রই আসবো। আশা করি তোমরা ক্লাসে বুঝতে পেরেছো। যদি ক্লাসে না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কারণ কমেন্ট সেকশনে যখন তুমি লিখে দিবে তখন কিন্তু আমি দ্বিতীয় ক্লাসে, পরবর্তী ক্লাসে তোমার সমস্যাগুলো নিয়ে কিন্তু আবার আসবো, এবং তোমার লেখা প্রত্যেকটা কমেন্ট আমার কাছে গুরুত্ব বহন করে, এবং এই কমেন্টগুলো পড়ে আমি দ্বিতীয় ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই। প্রত্যেকেই বাসায় থাকো, সেফ থাকো, হাত ধো, বাসা থেকে খুব প্রয়োজন না হলে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, আর শঙ্কামুক্ত থাকো। আশা করি সবাই ভালো থাকবো। আজকে পর্যন্তই।